নমস্কার, আমি সোমনাথ। নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। দাদার শালিকাকে গুলি, গ্রেপ্তার যুবক নগরে। সীমান্ত বাণিজ্যে গতি আনতে দুদেশের প্রতিনিধিদের বৈঠক পেট্রাপোলে। পৌরসভার টাকা তছরূপে গ্রেপ্তার দুই পৌরকর্মী। বাগদার মালিপোতায় অটো উল্টে জখম ছাত্রী। পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠান। জন্মদিনে এক প্রকার ব্রাত্য রইলেন দীনবন্ধু মিত্র। এখন আসছি বিস্তারিত সংবাদে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে দাদার শালিকাকে গুলি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গোপালনগর বাজার এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার অভিযুক্ত যুবক। আহত যুবতী বর্তমানে স্থিতিশীল। দিদি জামাইবাবুর সাথে মন্দিরে পুজো দিতে যাবার পথে গুলিবিদ্ধ যুবতী। স্থানীয়রা তাড়া করে ধরে ফেলল দুষ্কৃতীকে। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনাস্থল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্রটিও। সোমবার সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বিভূতিভূষণ পাঠাগারের সামনে চাকদা রোডের ওপর। আহত যুবতীর হাতে গুলিবিদ্ধ হওয়ায় বর্তমানে সে চিকিৎসাধীন বনগাঁ মহকুমা হাসপাতালে। আহত যুবতী অলকা সরকার। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন সকালে আহত যুবতী অলকা তার জামাইবাবু তথা গোপালনগর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সুরজিৎ বৈদ্য ও তার দিদির সাথে পুজো দেবার জন্য বাড়ি থেকে বের হয়। পথে মিষ্টি কেনার জন্য গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নামেন সুরজিৎ। মিষ্টি নিয়ে গাড়িতে ওঠার সময় লক্ষ্য করেন এক যুবক অলকার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির জানলার কাঁচের সাথে বন্দুক ঠেকিয়ে গুলি ছোড়ে অভিযুক্ত যুবক। সুরজিৎবাবু গাড়ি থেকে নেমে তাড়া করেন অভিযুক্তকে। ততক্ষণে স্থানীয়রা ছুটে এসে ধরে ফেলেন অভিযুক্ত যুবককে। অভিযুক্তকে ধরার পর অবাক হয়ে যান সকলেই। অভিযুক্ত যুবক আসলে সুরজিৎবাবুর নিজের ভাই রণজিৎ। ভাইয়ের কাণ্ড দেখে ঘটনায় হকচকিয়ে যান সুরজিৎবাবু নিজেও। সুরজিৎবাবু বলেন, রঞ্জিত আমার শালিকে গুলি করে। আমার ধারণা আমার শালির সাথে ওর কোনো সম্পর্ক ছিল। আগামী বৈশাখে আমার শালির বিয়ে ঠিক হয়েছে, হয়তো সে কারণেই এমন ঘটনা ঘটিয়েছে। আচমকাই আমরা গাড়ির ভিতরে বসেছিলাম, ওখানে আমার ফ্যামিলি সহ আমার শালি সবাই ছিলাম একসঙ্গে। তো হঠাৎই ও এসে ব্যাগের মধ্যে করে একটা এসে ও জোরজার করছিল। আমি তাড়া দেওয়াতে ও তাড়াতাড়ি করে মেশিনটা বের করে ও কাচের মধ্যে দিয়ে গুলি করে পালায়। আমার দৃঢ় ধারণা ওই আমার শালির সঙ্গে ওর হয়তো কোনো সম্পর্ক থাকতে পারে। একটি বিশ্বস্ত সূত্রের খবর, অভিযুক্ত যুবক রণজিৎ দীর্ঘ 10-12 বছর ধরে গুজরাটে কর্মরত। মাঝে মধ্যে বাড়িতে আসে সে। স্থানীয় একটি সূত্রের দাবি, গত প্রায় 2.5 বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে অলকার সাথে রণজিতের। ইদানিংকালে বিয়ে ঠিক হয়ে যাবার কারণে পুরনো সম্পর্কে ইতি টানতে চাইছিল অলকা। তাই রাগের বশবর্তী হয়ে এই ঘটনা। মানে কোনো রকম প্রেমের সম্পর্ক বা কোনো কিছু সম্পর্কই ছিল না। 1-2বার বলেছিল, কিন্তু সে আর কি হাসির ভিতর দিয়ে, কিন্তু এটা সম্ভব না সেটা বলে দিয়েছিল। ঘটনার পর গোপালনগর থানার পুলিশ অভিযুক্ত রণজিৎকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। ধৃতকে আগামী মঙ্গলবার আদালতে তোলা হবে। আহত যুবতীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। ওই টাইমে আর কি পিছন ও সামনের থেকে সাইড দিয়ে গেছে, যে সামনে থেকে যে উনি কাছে ঠেকিয়ে উনি গুলি করলেন, সেই গুলি যে ওরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সীমান্ত বাণিজ্যে গতি আনতে যৌথভাবে বৈঠক করলেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা। আগামী 1 মাসের মধ্যে সমস্যার সমাধান হবে, আশ্বাস বাংলাদেশের প্রতিনিধিদের। ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্যে গতি আনতে দুদেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক পেট্রাপোলে। সোমবার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের নবনির্মিত সুসংহত চেকপোস্টের মুখ্য ভবনে আলোচনায় বসেন দুদেশের প্রতিনিধিরা। মূলত সীমান্তের পণ্য আমদানি রপ্তানিকারক বিভিন্ন সংস্থা, ক্লিয়ারিং এজেন্ট, ট্রাক মালিক সমিতি ও বাংলাদেশের বেনাপোল পুরসভার মেয়র আশরাফুল আলম লিটন সহ সে দেশের বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা। সূত্রের খবর, সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিকরণ হয়েছে এই বন্দরের। অথচ দিনে দিনে যেখানে বাণিজ্য বৃদ্ধি হবার কথা, সেখানে দিনে দিনে কমছে বাণিজ্য। ফলে উদ্বিগ্ন দুপারের ব্যবসায়ীরাই। এ ব্যাপারে কিছু সমস্যার কথাও উঠে আসে এদিনের আলোচনাতে।
যার মধ্যে বাংলাদেশের রপ্তানি হয়ে যাবার পর দীর্ঘদিন সেদেশে পণ্য খালাসের অভাবে দাঁড়িয়ে থাকছে ভারতীয় ট্রাক। ভারতের দিকেও ট্রাক পরীক্ষার নামে বিভিন্ন সরকারি সংস্থার উদাসীনতায় গতি কমছে আমদানি রপ্তানির, এমন দাবিও তুলেছেন সীমান্ত বাণিজ্যের সাথে যুক্ত ব্যবসায়ীরা। পোর্টের পুরো চেকিং, তারপরে আপনার ওই যে কাস্টমসের চেকিং, এদিকে আপনার ওই যে গাড়িগুলো ওজনের হয় সেগুলোর আবার ওই যে স্কেল করা হয়েছে উল্টো সাইডে, গাড়ি যে আবার উল্টো করে ঘুরে আসতেছে চেকিং, এইসব বিভিন্ন যানজটের কারণে এইগুলো যে কিভাবে সুরাহা করা যায় এইসব নিয়ে মূলত মিটিংটা। একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের 40টি ওয়্যার হাউস, তার মধ্যে 8টি সংস্কারের কাজ চলছে, বাকিগুলির অবস্থাও ভালো নয় বলে দাবি। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষে লিটন বলেন, আমরা বাণিজ্যকে আরো দ্রুতগামী করার চেষ্টা করছি। রাস্তা নিয়ে আমাদের দিকে সংকট আছে ঠিকই, তবে সকলের সম্মিলিত চেষ্টা থাকলে তা দূর করা সম্ভব। আমরা আগামী 1 মাসের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করব। ট্রেডের বাধা সমূহ যেগুলো আছে সেগুলো উভয় দেশ মিলে নিরূপণ করা এবং তার সমাধানে যাওয়া। তারা সময়কে গুরুত্ব দিয়ে যে ধরনের সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো নিরূপণ করে আরো দ্রুত ট্রেডের গতি বাড়িয়ে ব্যাপক হারে ট্রেড বৃদ্ধি করা, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বৈঠক। বাংলাদেশের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে স্বভাবতই খুশি এপারের ব্যবসায়ীরা। এ ব্যাপারে সারা বাংলা ট্রাক অপারেটরস ইউনিয়নের যুগ্ম সম্পাদক দিলীপ দাস বলেন, এর আগেও সীমান্ত বাণিজ্য নিয়ে সমস্যা হলে লিটন ভাই আন্তরিকতার সাথে সমাধান করেছেন। এবারেও তিনি 1 মাস সময় চেয়েছেন। আশা করছি সমস্যা দ্রুত সমাধান হবে। আমরা সিডব্লিউসি পার্কিং এর ইয়েতে বসেছি, কনফারেন্স রুমে বসে আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি। উনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনারা আমাকে 1 মাসের মধ্যে আপনাদের সমস্ত অসুবিধাগুলো আমার কাছে দিন, লিখে সেই সমাধান করে আমরা দিয়ে দেবো, আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না, সুন্দর ট্রেড আপনারা করতে পারবেন। এদিনের দুদেশের আলোচনার পরিস্থিতি তৈরির কারিগর তথা পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি রপ্তানি অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। আগে যেখানে 550 থেকে 600 ট্রাক বাংলাদেশে যেত, এখন তা অনেক কমে গেছে। বাংলাদেশের দিকে পরিকাঠামো নষ্ট হয়েছে, গাড়ির ডিটেনশন বাড়ছে, অবিলম্বে সমস্যার সমাধান দরকার। বাংলাদেশের পোর্টের ভেতরে বিভিন্ন এজেন্সি একটা ইন্ডিয়ান ট্রাককে নোট ডাউন করছে। একটা গাড়ি ঢুকলে বাংলাদেশের গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি আলাদা আলাদাভাবে চেকিং এর নামে তাদেরকে একটা হ্যারাস করছে। পার্টিকুলার দেখা গেল যে শুধুমাত্র 2 কি 3টে কমোডিটি, তারা কিন্তু এই টোটাল ব্যবসায়িক একটা অর্থনৈতিক ভারসাম্যটাকে মেনটেন করে আছে। প্রসেনজিৎ ব্যানার্জি ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। আসছি পরের খবরে। অশোকনগর থানার পুলিশ অশোকনগর পৌরসভার টাকা তছরূপের তদন্তে নেমে গ্রেপ্তার করল পৌরসভার 2 কর্মীকে। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। অশোকনগর কল্যাণগড় পৌরসভার টাকা তছরূপের ঘটনায় গ্রেপ্তার 2 কর্মী। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 জন। রবিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। প্রসঙ্গত, 2015 সালে নতুন পৌর বোর্ড গঠন হবার পর বর্তমান পৌরপ্রধান প্রবোধ সরকার টাকা তছরূপের অভিযোগ আনেন। পরবর্তী সময়ে 7 জনের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। 2,92,40,090 টাকা তছরূপের তদন্তে নেমে হাবড়ার এক বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজার অনির্বাণ দাসকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। পাশাপাশি আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গ্রেপ্তার করা হয় অশোকনগর পৌরসভার অফিস সুপারিনটেন্ডেন্ট স্বপন কুমার দে ও ক্যাশিয়ার রাজীব ভৌমিককে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত স্বপন ও রাজীবের কথায় অনেক অসঙ্গতি মিলেছে তদন্তকারী অফিসারদের। সোমবার অভিযুক্তদের বারাসাত আদালতে তোলা হয়। যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্বন্ধে এলাকার মানুষও যথেষ্টই জানে, সুতরাং প্রশাসনের কাজ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বোনকে স্কুলে নিয়ে যাবার পথে অটো উল্টে জখম ছাত্রী। আহত ছাত্রীকে প্রথমে নিয়ে আসা হয় বনগাঁ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় আহত ছাত্রীকে পাঠানো হয়েছে কলকাতায়। ঘটনাটি ঘটেছে বাগদা থানার মালিপোতা এলাকায়। বোনকে নিয়ে স্কুলে যাবার পথে অটো উল্টে জখম এক ছাত্রী। গুরুতর আহত অবস্থায় ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, সোমবার সকালে স্কুলে যাবার পথে অটো উল্টে গুরুতর জখম হন সুস্মিতা ঘোষ নামে এক ছাত্রী। সুস্মিতা বাগদা থানার মালিপোতার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর,
সোমবার সকালে মালিপোতা থেকে সিন্দানি যাবার পথে মোড় ঘোরার সময় একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জখম হয় অটোর যাত্রীরা। অন্যান্য যাত্রীদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অটোর নিচে চাপা পড়ে ছাত্রী গুরুতর জখম হয়। জখম ছাত্রীকে প্রথমে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। এলাকার মানুষের দাবি, এই রুটের অটো চালকেরা কোনো আইন না মেনেই গাড়ি চালায়। গাড়িতে যাত্রী তোলে ইচ্ছা মতো, যার ফলে ঘটে দুর্ঘটনা। হাসপাতালে ভর্তি থাকা ছাত্রীর অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। ছিল মালিপথে স্কুলে যাচ্ছে, হ্যাঁ, স্কুলে যাওয়ার সময় ব্যাকের মুখে মানে অটো সম্ভবত টার্নিংয়ে পাল্টে গেছে, যাইনি তখন একটু শুনছি। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সিন্দানি। আসছি পরের খবরে। পশ্চিমবঙ্গ মহিলা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা। রবিবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গান্ধীপল্লী এলাকায়। পশ্চিমবঙ্গ মহিলা সমিতির পরিচালনায় বনগাঁতে অনুষ্ঠিত হল নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বহু প্রতিযোগী ও প্রতিযোগিনীরা। মহিলা সমিতির পরিচালনায় বনগাঁতে মোট 3টি স্কুল চলে। সেই সব স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়েই রবিবার অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বনগাঁর গান্ধীপল্লী এলাকাতে সকাল থেকেই চলে অঙ্কন প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষে প্রতিযোগী ও প্রতিযোগিনীদেরকে প্রয়াতা উষা মুখার্জি ও গৌরী ব্যানার্জি স্মৃতি পুরস্কারও পুরস্কৃত করা হয়। আজকে হচ্ছে পশ্চিমবঙ্গ মহিলা সমিতি বনগাঁ শাখা পরিচালিত আঁকা প্রতিযোগিতা আরপি স্কুলে, সি নাচের স্কুল এবং বহিরাগত শিল্পী সমন্বয়ে নাচের প্রতিযোগিতা। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। জন্মদিনেও এক প্রকার ব্রাত্য রইলেন নাট্যকার দীনবন্ধু মিত্র। গোপালনগর থানার চৌবেড়িয়া গ্রামে তার জরাজীর্ণ বাড়িটি অধিগ্রহণ করুক সরকার, চাইছেন পরিবারের বর্তমান পুরুষেরা। ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল তার কলম। নীলদর্পণ নাটকের অমর স্রষ্টা দীনবন্ধু মিত্র জন্মদিনেও এক প্রকার ব্রাত্যই রয়ে গেলেন তিনি। বহু ইতিহাসের সাক্ষী নিয়ে আজ শুধু গোপালনগর থানার চৌবেড়িয়া গ্রামে অবশিষ্ট রয়েছে তার জরাজীর্ণ বসত বাড়ি। সেই ঝোপ জঙ্গলে ঘেরা বাড়ির সামনে তার একটি আবক্ষ মূর্তি। জন্মদিনে গুটি কয়েক ফুলের মালায় যা প্রাপ্য এই কালজয়ী নাট্যকারের। 1829 সালে জন্মগ্রহণ করেন দীনবন্ধু মিত্র। চৌবেড়িয়া গ্রামে তার মূল বা আদি বসত বাড়ি লাগোয়া বাড়িতেই বর্তমানে বসবাস করেন মিত্র পরিবারের পঞ্চম পুরুষেরা। পরিবারের পক্ষে সুশীল কুমার মিত্র বলেন, আমরা চাই নতুন প্রজন্ম দীনবন্ধু মিত্রকে জানুক, চিনুক, কিন্তু তার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা চাই সরকার এই বাড়িটি অধিগ্রহণ করুন। এ ব্যাপারে আমরা সরকারের কাছে দাবিও জানিয়েছি। মানুষ চিনুক, মানুষ জানুক, এই নবীন যে প্রজন্ম যারা আসছে এবং এসেছে তারাও কিন্তু দীনবন্ধু মিত্রের সম্বন্ধে কিন্তু জানুক এবং এই জিনিসটা আস্তে আস্তে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক। হ্যাঁ, এটাই আমরা চাই। এদিন দীনবন্ধু মিত্রের জন্মদিনের কথা জানতে পেরে মহকুমা পুলিশের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিক অনিল রায়, সিআই গাইঘাটা পার্থ সান্যাল, বনগাঁ থানার আইসি সতীনাথ চট্টরাজ, ওসি গোপালনগর অয়ন চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ কর্মীরাও এদিন দুপুরে চৌবেড়িয়া দীনবন্ধু মিত্রের বাড়িতে যান এবং তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। এ ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিক অনিল রায় বলেন, আমি ছোট থেকেই ওনার লেখার ভক্ত, আর এখন কর্মসূত্রে এই মহকুমাতেই আছি, তাই এদিন সহকর্মীদের নিয়ে আমরা তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। তো এরকম একজন মনীষী, এরকম একজন বড় লেখক, তারা যে জন্মদিনে তাকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানাতে পেরে আমি বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে আমি খুব গর্বিত যে আমার সাব ডিভিশনের আরও গোপালনগর থানার ওসি, আমার সিআই সাহেব ওদেরকে সঙ্গে করে নিয়ে আইসি বনগাঁও এসে তাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা আজকে শ্রদ্ধা জানাতে পেরেছি। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চৌবেড়িয়া। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।